দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভূতের গল্প। আমাদের এই সপ্তাহের গল্পের নাম জঙ্গল কুঠির জাদুঘর, স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত। তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের গল্প। এখানে ন্যাশনাল হাইওয়ের দুপাশে গভীর জঙ্গল, দিনের আলো ফুরিয়ে আসছে। তবু এমন জায়গাতেই হঠাৎ গাড়িটা বিকল হলো। স্টিয়ারিং হুইলের সামনে বসে অভিষেক গিয়ার রডটা ধরে বার কয়েক টানাটানি করে হতাশ কণ্ঠে বলল, না, মনে হচ্ছে গাড়ি আর নড়বে না, গিয়ার বসে গেছে। সে কি রে অভিষেক? পাশ থেকে সন্দীপ বলল, আজ রাতের মধ্যে কলকাতা অফিসে না ফিরতে পারলে ইলেকশন বুলেটিনটা কালকের কাগজে বেরোবে কি করে? কোনো উপায় নেই বন্ধু, মনে হচ্ছে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। এই জঙ্গলে? সন্দীপের কণ্ঠস্বরে এবার খানিকটা ভয় ফুটে উঠল। সন্দীপের ভয় পাওয়াটা অবশ্য মোটেই দোষের বলা যাবে না। ওরা দুজনেই শহরের ছেলে, পেশায় দৈনিক হরগোড়া পত্রিকার তরুণ সাংবাদিক। ওরা গিয়েছিল বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে ওদের পত্রিকার তরফে অ্যাসেম্বলি বাই ইলেকশনের এক সরকারি প্রতিবেদন লিখে আনতে। ফেরার পথে এই বিপত্তি। আশেপাশে তো কোনো জনপ্রাণী আছে বলে মনে হচ্ছে না। গত 1 ঘন্টার মধ্যে এই রাস্তায় কোনো গাড়ির দেখাও মেলেনি। এই অবস্থায় এই জঙ্গলে গাড়িতে বসে রাত কাটানোটাও মোটেও নিরাপদ নয়। জঙ্গলের স্তব্ধতা ভেঙে কর্কশ শব্দ তুলে এক রাত জাগা পাখি মাথার ওপর দিয়ে উড়তে উড়তে চলে গেল। আর ঠিক সেই সময়ে সন্দীপের নজর পড়ল একটু দূরে গাছগাছালির ফাঁকে একটা ছোট্ট বাড়ির আভাস। সন্দীপের কথায় অভিষেকও সেদিকে তাকালো। ইতিমধ্যে সূর্য ডুবেছে বটে, কিন্তু আকাশে উঠে পড়েছে প্রতিপদের প্রায় গোটা চাঁদটা। ছড়িয়ে পড়েছে সাদা জ্যোৎস্না। সেই আলোতেই চোখে পড়ল একটা বাড়ি বটে, কিন্তু এই ঘোর জঙ্গলে বাড়ি বানিয়ে বাস করবে কে? দু বন্ধু দুজনের দিকে তাকিয়ে বোধহয় একই কথা ভাবে। তারপর অভিষেক বলে, চল সন্দীপ, বাড়ি যখন আছে মানুষও নিশ্চয়ই থাকবে। অন্তত আজ রাতের মতো ছাদের আশ্রয় তো একটা পাওয়া যাবে। কিন্তু যদি ভূতরে বাড়ি হয়? সন্দীপের কথা শেষ হওয়ার আগেই হো হো করে হেসে উঠল অভিষেক। তারপর বলল, পেশায় সাংবাদিক হয়েও তোর এই ভূতের ভয়ের কথা শুনলে আমাদের হরকোড়া সম্পাদক সত্যদা নিশ্চয়ই খুশি হবেন না। বলতে বলতে গাড়ি থেকে নেমে দাঁড়ায় অভিষেক, অজ্ঞতা সন্দীপও নামে। জঙ্গলের মধ্যে পুরনো 1 তলা একটা কুঠি বাড়ি, তবে ঠিক পুরো বাড়ি মনে হলো না। জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ, কোথাও একটা ঝিঁঝিও ডাকছে না। এর মধ্যে 2 বন্ধুর শুকনো পাতা মারিয়ে হেঁটে চলার খসখস শব্দ যেন এক রহস্যময়তা সৃষ্টি করল। সন্দীপ বলল, মনে হচ্ছে এই কুটিতে কোনো মানুষ থাকে না। দেখছিস না বাড়ির সব দরজা জানলাগুলো বন্ধ। বলার সঙ্গে সঙ্গে আশ্চর্য ব্যাপার, বন্ধ কাচের জানালার ওপারে একটা ঘরের মধ্যে দপ করে আলো জ্বলে উঠল। যেন সন্দীপের কথা শুনেই কেউ ঘরের আলো জ্বালিয়ে ওদের অভ্যর্থনা জানালো। সন্দীপ থমকে দাঁড়িয়ে বলল, অভিষেক, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। চল আমরা বরং একটা রাত গাড়ির ভেতরে বসেই কাটাই। গাড়ি তো ভেতর থেকে লক করা থাকবে। তুই কি পাগল হয়েছিস সন্দীপ? নিশাচর হিংস্র জানোয়ার থেকে শুরু করে নিশাচর দুষ্কৃতী কি না থাকতে পারে রাতের জঙ্গলে? গাড়ির লক আমাদের বাঁচাতে পারবে? চল
ছেলে মানুষই করিস না। এবার প্রায় জোর করে সন্দীপকে নিয়ে হাঁটতে শুরু করলো অভিষেক। জং ধরা তার কাটা ঘেরা একটা জংলা বাগান পেরিয়ে কুঠি বাড়ির মূল দরজার সামনে এসে ওরা থমকে দাঁড়ালো। দরজা খোলা, আর খোলা দরজার সামনে একটা জ্বলন্ত হ্যারিকেন নিয়ে নিষ্পন্দ দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। অদ্ভুত তার আকৃতি, মাথাজোড়া টাক, চিবুক থেকে বুক পর্যন্ত ঝোলা সাদা দাড়ি, গোঁফ, অনেকটা সুকুমার রায়ের আবুল তাবুল ছড়া কাঠবুড়ো ছবির মুখটার মতো। কিন্তু এর পরনে চোস্ত পায়জামা আর বেনিয়ান। লম্বা রোগা কুজো একটা লোক, চোখের দৃষ্টি কি উজ্জ্বল। আপনাদের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি, কেমন যেন রহস্যময় ফ্যাসফ্যাসে গলায় বলল। জানতাম আপনারা আসবেন। জানতেন মানে? অভিষেকের মতো সাহসী ছেলের কণ্ঠটাও এবার কেমন যেন কেঁপে গেল। হ্যাঁ, এটাই আমার কুঠি। আমার কাজের জন্য এমন একটা জায়গায় দরকার ছিল। আপনি মানে, আর কাজের কথা কি যেন বললেন? আমি জয়রামপতি। আমি বলি কি, এই খোলা জঙ্গলে আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। বলতে বলতে হাতের হ্যারিকেনটা তুলে বলল, ভেতরে আসুন। সন্দীপ ইতস্তত করলেও অভিষেক আর কোনো কথা বাড়ালো না। সেই অদ্ভুত বৃদ্ধ লোকটার পেছনে হেঁটে চলল। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো ওরা। ঘরের পাল্লা ভেজানো ছিল, একটু ঠেলতেই খুলে গেল। বুড়ো জয়রামপতির পিছু পিছু ঘরের মধ্যে পা দিল ওরা। এই আলোকিত ঘরটাই বোধহয় ওরা বাইরে থেকে দেখেছিল, কিন্তু ভাঙা জীর্ণ এক কুঠি বাড়ির মধ্যে এমন সুন্দর ঘর থাকতে পারে ভাবা যায় না। দেওয়াল জোড়া নানা রকম ছবি, ল্যান্ডস্কেপ, ইজেল স্ট্যান্ড, আঁকার সরঞ্জাম, ঘরের মাঝখানে একটা শুধু তক্তপোষ। মনে হচ্ছে একটা স্টুডিও। এসব ছবি কার আঁকা? এসব ছবি কার আঁকা? দেওয়ালের সামনে দাঁড়িয়ে অভিষেক জিজ্ঞেস করল। এটাই তো আমার কাজ, তুলি দিয়ে জীবন্ত ছবি আঁকা। জয়রামপতি এমন ভাবে কথাটা উচ্চারণ করল, দুই বন্ধু একসঙ্গে চমকে তার দিকে তাকালো। মনে হলো কথাটা বলার সময় জয়রামপতির দু চোখের দৃষ্টিটা এক পলকের জন্যে কেমন বদলে গেছে। এটা কি নেহাত দেখার ভুল? অভিষেক অবশ্য মন থেকে এসব অনুভূতি ঝেড়ে ফেলার চেষ্টা করল। শিল্পীরা অনেক ক্ষেত্রে একটু খামখেয়ালি পাগলেটে হয়। একজন সাংবাদিক হিসাবে অভিষেক তা জানে। তাছাড়া অভিষেক আর্টের সমজদার, নিজেও ছবি আঁকে। তাই বেশ আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে চার দেওয়ালে ছবিগুলো দেখছিল। বেশিরভাগই প্রকৃতির নানা রূপ। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত থেকে শুরু করে সুনামের ভয়ঙ্কর ধ্বংসের চিত্র কিছুই বাকি নেই। এমনকি ভয়াবহ কালবৈশাখীর এক চিত্ররূপ দেখে বুকটা কেঁপে ওঠে। এসব দেখে মনে হয় এসব কোনোটাই ছবি নয়, বাস্তবের হুবহু প্রতিরূপ। এসব এই বুড়োর যদি সত্যিই আঁকা হয়, স্বীকার করতেই হবে এক অসাধারণ শিল্পী। কিন্তু এমন মানুষ এই ঘোর জঙ্গলে? দেখতে দেখতে একটা ছবির সামনে এসে থমকে দাঁড়ালো অভিষেক। সবকটা চিত্র থেকে এটি আলাদা, এক অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট। একটা বাগান, কত বিচিত্র ফুলের গাছ, আর সেই সব ফুলের রঙে রং মিলিয়ে উড়ে বেড়াচ্ছে বর্ণময় প্রজাপতিরা। দারুণ। ছবিটার সামনে দাঁড়িয়ে অভিষেক বলে, কিন্তু এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তত একজন মানুষ না থাকলে ছবিটাই যেন অসম্পূর্ণ থাকে। বলতে বলতে জয়রামপতির দিকে তাকিয়ে থমকে গেল অভিষেক।
জয়রামপতির দু চোখের দৃষ্টিতে কি এক অদ্ভুত ভাব ফুটে উঠেছে। চোখাচোখি হতে আগের মতোই ফ্যাসফ্যাসে গলায় বলল, ঠিক বলেছেন, আসলে ওখানে যাবার মতো মানানসই মানুষ এ পর্যন্ত পাওয়া যায়নি। এই আবার কি কথা? লোকটা বড় শিল্পী হতে পারে, কিন্তু চেহারা, চাল চলন, চোখের দৃষ্টি কোনোটাই স্বাভাবিক নয়। মোরগকে যাক, তাতে দু বন্ধুর কি এসে যায়। অভিষেক একটা হাই তুলে আর মোড়া ভেঙে বলল, আজকে রাতটা বরং আপনার এই স্টুডিও ঘরে অতিথি হয়ে কাটিয়ে দিই। আগামীকাল ঘর ছেড়ে যাবার আগে আপনার গোটা কয়েক পেন্টিংয়ের ছবি তুলে নিয়ে যাব। গভীর জঙ্গলে এমন আশ্চর্য আর্ট গ্যালারির খবর দেশের মানুষ জানলে একটা হইচই পড়ে যাবে। বলতে বলতে ঘুরে তাকিয়ে অবাক হলো অভিষেক। জয়রামপতি তার কথার মধ্যেই কখন ঘর ছেড়ে চলে গেছে। আশ্চর্য পাগল লোক যা হোক। বলে ঘুরতে এবার সন্দীপের মুখোমুখি। সন্দীপ নিষ্পলক চোখে তাকিয়ে আছে জয়রামপতির গমন পথের দিকে। ওর দৃষ্টিতে ভয়ের ছায়া। এতক্ষণ সন্দীপ একটা কথাও বলেনি। এবার ফিস ফিস করে বলল, আমার কি মনে হচ্ছে জানিস অভিষেক, এই কুঠির ঘরে এমন কিছু রহস্য লুকানো আছে যা আমরা এখনো বুঝতে পারছি না। রহস্য এখানে যাই থাকুক, রাতের জঙ্গলে মাথার উপর এমন একটা ছাদের আশ্রয়ে জুটেছে, এতেই আমি খুশি। সারাদিন যা ধকল গেছে, নিদ্রাদেবীর আরাধনা ছাড়া এখন আর কোনো দিকে আমার মন যাবে না। বলতে বলতেই ধপ করে সেই তক্তপোষের ওপর শুয়ে পড়ল অভিষেক। সত্যি দুই বন্ধু সারাদিনের পরিশ্রমে খুবই ক্লান্ত ছিল, তাই শোবার সঙ্গে সঙ্গে দু চোখে ঘুম নামতে দেরি হয়নি। সন্দীপ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে আর অভিষেক ঘুরে বেড়াচ্ছে সুন্দর এক বাগানের মধ্যে। এখানে ভোরের স্নিগ্ধ আলো আর সুশীতল বাতাস শরীর জুড়িয়ে দেয়। বাগানে কত বিচিত্র ফুলের গাছ, কত না রং বাহার, আর সেই সব ফুলের রঙে রং মিলিয়ে উড়ে বেড়াচ্ছে বর্ণময় প্রজাপতির ঝাঁক। একটা লাল পলাশ গাছের ডালে বসে মধুর স্বরে ডাকছে একটা কোকিল। এত সুন্দর সাজানো বাগান সত্যি জীবনে কোনো দিন দেখেনি সন্দীপ, যেন ছবির মতো। কথাটা ভাবতে মনে পড়ল, আরে এই বাগানের ছবিটাই তো দেখেছে কুঠি ঘরের দেওয়ালে, সেটা এভাবে সত্যি হয়ে গেল কি করে? তবে যে জয়রামপতি বলল ওই বাগানের ছবিটা রাখা এক কাল্পনিক ল্যান্ডস্কেপ মাত্র। হঠাৎ যেন ফুৎকারে সব আলো কে নিভিয়ে দিল। থেমে গেল কোকিলের কুহু স্বর। সন্দীপের ঘুমটা ভেঙে গেল। এ কোথায় পড়ে আছে সে? চতুর্দিকে শুধু কুণ্ডলি পাকানো ধোঁয়া, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ধোঁয়ার রং। এটাই কি সে কুঠি ঘর? সন্দীপের মাথার মধ্যেটা ঝিমঝিম করতে শুরু করেছে। সবকিছু কেমন যেন গোলমাল লাগছে। এটাও কি স্বপ্ন? না, নিজের হাতে চিমটি কাটে সন্দীপ। অভিষেক, অভিষেকই বা কোথায়? গাঢ় ধোঁয়ার মধ্যে কিছুই নজর পড়ছে না। সন্দীপ হাঁক দিল, অভিষেক, কোথায় তুই? ওর কণ্ঠস্বর অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো, কিন্তু অভিষেকের সাড়া পাওয়া গেল না। না, কোথাও নেই অভিষেক। একটা অদ্ভুত খিলখিল হাসির শব্দে ফিরে তাকিয়েই শিউরে উঠল সন্দীপ। ঘরের এক কোণে দাঁড়িয়ে জয়রামপতি, কিন্তু ওভাবে হাসছে কেন? হাসতে হাসতে বিভৎস হয়ে উঠছে তার মুখের ভঙ্গি, চোখের দৃষ্টিতে কি নিষ্ঠুর কৌতুকের ঝলক। সবচেয়ে আশ্চর্য, ওর হাতে ওটা কি? এক মস্ত তুলির মতো, নাকি কোনো জাদুদণ্ড?
জয়রামপতির সে অদ্ভুত তুলির মধ্য থেকে বেরিয়ে আসছে ধোয়ার কুণ্ডলী, নীল, গাঢ় সবুজ, হলুদ। না, আর এক সেকেন্ড এখানে দাঁড়ানো যাবে না। এটা একটা জাদু কাঠি, সন্দীপের মন বলল। আর ওই বুড়ো লোকটা, ও কি সত্যি শিল্পী নাকি কোনো জাদুকর? মাথার মধ্যেকার ঝিমঝিমানিটা বাড়ছে। এখান থেকে এক্ষুনি বেরোতে হবে, দেরি হলে আর পারবে না সন্দীপ। শরীরে সব শক্তি জড়ো করে ঘর থেকে বাইরে লাফ মারল সন্দীপ। এসব কি বলছো সন্দীপ? তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। দৈনিক হরকড়ার সম্পাদক সত্য মজুমদারের কথায় সন্দীপ একইভাবে হাঁপাতে হাঁপাতে বলল, বিশ্বাস করুন সত্যদা, আমি একটু মিথ্যা বলছি না। কিন্তু পুলিশ তোমাকে সন্দেহ করবে, বলবে নিশ্চয়ই রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটিয়ে তুমি। বেশ, আপনি নিজে একবার চলুন আমার সঙ্গে, জায়গাটা আমি ঠিক খুঁজে বের করব। সন্দীপ একবার ঢোক গিলে বলল, সকালে বেরোলে দুপুরের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। এবার সন্দীপের দিকে কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে সত্য মজুমদার বললেন, হ্যাঁ, যেতে আমায় হবেই। অন্তত অভিষেকের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার রহস্যটা উদ্ধার না করা পর্যন্ত আমার রেহাই নেই। ঠিক হলো, পরদিন সকালে একটা গাড়ি নিয়ে সত্য মজুমদার সন্দীপের সঙ্গে সেই জঙ্গল কুঠির উদ্দেশ্যে যাত্রা করবে। তখনও কি তারা ভাবতে পেরেছিল কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য? যখন ওরা দুজনে সেই জায়গার কাছাকাছি এসে হাজির হলো, সূর্যটা সবে পশ্চিমে ঢলতে শুরু করেছে, কিন্তু সূর্যের সবটুকু আলো ঘন জঙ্গলের গাছগাছালি ভেদ করে মাটিতে এসে পৌঁছায় না। এখানে সর্বদাই ছায়াচ্ছন্ন পরিবেশ। সত্যদা, ওই তো ন্যাশনাল হাইওয়ের ধারেতে আমাদের সেই গাড়িটা, তার মানে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি। সত্য মজুমদারের এখন গাড়ির দিকে নজর দেওয়ার সময় নেই। বললেন, জঙ্গলকুঠি কোন দিকে? আসুন, মনে হচ্ছে এই পথে। এটাই কি সেই জঙ্গলকুঠি? হ্যাঁ, তাই তো। একটুকু ভুল করছে না সন্দীপ। কিন্তু এই তো দেখা যাচ্ছে জরাজীর্ণ এক পুরো বাড়ি। সে রাতে তো এতটা ভাঙাচোরা মনে হয়নি। তবে কি দিনের আলোতের আসল রূপ ধরা পড়েছে? কই হে, দাঁড়িয়ে পড়লে কেন? সত্যতার কণ্ঠস্বরে অন্য মনস্কতা ভাঙল সন্দীপের। বলল, হ্যাঁ চলুন সত্যদা। একটা ভাঙা লোহার গেট পেরিয়ে জংলা বাগান, তারপর ওই বাড়ির আসল গেট। সে গেট খোলা, দরজা ভাঙা। কেউ কি ভেতরে আছেন? আছেন কেউ? সত্য মজুমদারের কণ্ঠস্বর ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে এলো, কিন্তু কোনো মানুষেরই সাড়া মিলল না। তাহলে কোথায় গেল সেই জয়রামপতি? সে রাতে তো সন্দীপের সাড়া পেয়ে সে নিজে এসেছিল ওদের অভ্যর্থনা করতে। কথাটা ভাবতেই এই দিন মানেও বুকের ভেতরটা কেঁপে উঠল সন্দীপের। অনেক ডাকার পরও কেউ যখন বেরিয়ে এলো না, সত্য মজুমদার নিজেই সন্দীপকে সঙ্গে নিয়ে ভেতরে পা দিলেন। কিন্তু এই ঘরে সত্যিই কি মানুষ বাস করতে পারে? চারিদিকে ধুলো, ময়লা, আগাছার স্তূপ। সন্দীপ দেখল সত্যদার ভুরুজোড়া ক্রমে বিরক্তিতে কুঞ্চিত হচ্ছে। এ পোড়ো বাড়ির মধ্যে কোথায় সেই স্টুডিও ঘর হে? আর শিল্পী বা কোথায়? মনে হলো হরকড়া সম্পাদকের কণ্ঠ থেকে এবার ব্যঙ্গ ঝরে পড়ছে। এইদিকে আসুন সত্যদা। সত্য মজুমদারকে নিয়ে সন্দীপ এবার কয়েক পা হেঁটে একটা ঘরের সামনে দাঁড়ালো। ঘরের দরজা ভেতর থেকে ভেজানো। হ্যাঁ, এই তো সে ঘর। সে রাতেও এমনভাবেই ভেজানো ছিল।
আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সন্দীপ, পেছনে সত্য মজুমদার। কিন্তু ঘরে পা দিয়ে থমকে দাঁড়ালো সন্দীপ। সে কি ভুল করল? এটা তো একটা ভাঙা পোড়ো ঘর ছাড়া কিছু নয়। চারিদিকে জঞ্জালের স্তূপ, তক্তপোষ একটা রয়েছে, তবে তার এক পায়া ভাঙা। বিছানার কোনো বালাই নেই। অথচ সন্দীপ, এবার তোমার গল্পটা ছেড়ে আসল সত্যিটা বলবে। সত্য মজুমদার সন্দীপের দিকে ফিরে দাঁড়িয়েছেন। ওর কণ্ঠে দুরন্ত ক্রোধ। বলো, অভিষেক কোথায়? মনে রেখো, পুলিশ তোমায় ছাড়বে না। সন্দীপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সত্যটাকে সে কি করে বিশ্বাস করাবে? চুপ করে থেকো না, সত্যিটা তোমায় বলতেই হবে। সত্য মজুমদারের কথাটা শেষ হলো না। কোথা থেকে হঠাৎ একটা ঝোড়ো বাতাস এসে ঘরে ঢুকলো। হাওয়ায় ঘূর্ণিতে উড়ে গেল ঘরের ধুলোর স্তর। আর তখনই চোখে পড়ল ঘরের মেঝেতে পড়ে রয়েছে একটা ল্যান্ডস্কেপ। আরে, এটাই তো সেই ছবি। সেদিন সন্ধ্যাবেলা ঘরে ঢুকে এই ছবিটাই দেওয়ালে দেখে প্রশংসা করেছিল চিত্ররসিক অভিষেক। তারপর সে রাতে স্বপ্নের মধ্যে ছবির ওই বাগানটাই দেখেছিল সন্দীপ। কিন্তু এ কি, সেদিন এই বাগানের ছবিতে কোনো মানুষ ছিল না। আজ এলো কোথা থেকে? একজন দাঁড়িয়ে আছে ছবির লাল শিমুল গাছটার নিচে। অভিষেক! অভিষেকই তো, তারই ছবি, একটু ভুল নেই। সন্দীপ ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চিৎকার করে উঠল, সত্যদা! কি কি হয়েছে? বলো বলো আমায়। সন্দীপ কিছু না বলে ছবির দিকে আঙুল তুলে দেখায়। সত্য মজুমদার ধীরে ধীরে সে বাঁধানো ল্যান্ডস্কেপ দুহাতে তুলে ধরেন। তারপর বিড়বিড় করে বলেন, অভিষেক? হ্যাঁ, অভিষেক। এখানে তার ছবি কে আঁকলো এমন জীবন্ত? হঠাৎ ঘরের মধ্যে ছায়া ঘনিয়ে এলো। সন্দীপ বাইরের দিকে তাকালো। সারা আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে। মেঘ না, ধোঁয়া। কুলকুল করে ধোঁয়া ঢুকতে শুরু করেছে ঘরের মধ্যে। ধোঁয়ার রং বদলাচ্ছে, নীল, সবুজ, হলুদ। এত ধোঁয়া আসছে কোথা থেকে? হঠাৎ কি রাত নেমে এলো? রূপ পাল্টাচ্ছে জঙ্গল কুঠির, জেগে উঠছে জয়রামপতির জাদু স্টুডিও। সন্দীপ জানে এরপর কি ঘটবে। শেষবারের মতো প্রাণপণে চিৎকার করে উঠল সন্দীপ, সত্যদা, পালান, পালিয়ে চলুন। কিন্তু সত্য মজুমদারের কোনো সাড়া পাওয়া গেল না। কোথায় তিনি? ধোঁয়া আরো গাঢ় হচ্ছে, চতুর্দিকে ধোঁয়ার ঘূর্ণি। শরীরটা ক্রমে হালকা বোধ করছে সন্দীপ। না, তার মধ্যে আর কোনো ভয়ের অনুভূতি নেই। দেখতে দেখতে শরীরটা তার লুটিয়ে পড়ে ঘরের মেঝেতে, এক তাল ধোঁয়ার কুণ্ডলীর মতো। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।